আসসালামু আলাইকুম। কিছুটা যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বিঘ্নিত হলো। আমরা আবারও আসছি আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস করব। আমাদের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমত আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আলাউদ্দিন আহমদ, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দুইটি বইকে মূলত রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করব। সেই দুটি বই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটি এনসিটিবি কর্তৃক টেক্সট বুক হিসেবে তোমাদের জন্য এই বছর থেকে শুরু হয়েছে সেটি, এবং অপরটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যার মোহাম্মদ হামজা মাহমুদ স্যারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি, এবং এই বইটি হচ্ছে বিদ্যা মেলা প্রকাশনীর। এই বইটি খুব চমৎকারভাবে সবগুলো বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা সবাই চেষ্টা করব সেই বইটিকে কেনার জন্য এবং এই বই থেকে সকল টপিকসগুলো ভালোভাবে আয়ত্ত করার জন্য, বোঝার জন্য। এবার আমরা চলে যাই সিলেবাস বিশ্লেষণে। আমরা যদি উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে দেখি, তখন সেখানে আমরা মূলত পাই 6টি অধ্যায়। সেই 6টি অধ্যায় হচ্ছে, প্রথম অধ্যায় হিসেবে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, অর্থাৎ বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমানে কোন অবস্থায় আসে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। আমরা বিভিন্ন রকমের কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং সম্পর্কে এই ক্ষেত্রে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্ধবার্ষিক পরীক্ষার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় মূলত প্রথম 3টি অধ্যায়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এবং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এই 3টি অধ্যায়ের সমন্বয়ে আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার যদি আমরা প্রশ্নপত্রের মান বন্টনের দিকে তাকাই, প্রশ্নপত্রের মান বন্টনে আমরা মূলত যে বিষয়গুলো পাব, প্রথমত তথ্যীয় বা লিখিত অংশ থাকবে। এই যে তথ্যীয় বা লিখিত অংশ, তার মধ্যে মোট 75 নম্বর থাকবে। এছাড়া সৃজনশীল প্রশ্ন, এই তথ্যীয় অংশের ভিতরে সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 8টি। এই 8টি প্রশ্ন হতে আমরা 5টির উত্তর করব, 5×50 নম্বর থাকবে। বহু নির্বাচনী বা যাকে আমরা MCQ বলে থাকি, সেগুলো থাকবে মোট 25টি। প্রত্যেকটি প্রশ্নের 1 নম্বর করে থাকবে এবং টোটাল হচ্ছে 25। এই হচ্ছে আমাদের তথ্যীয় বা লিখিত অংশে 75 নম্বর। এছাড়া আমরা ব্যবহারিক অংশের দিকে যখন তাকাবো, তখন সেখানে গিয়ে পাবো 25 নম্বর। এই হচ্ছে 75 এবং 25-এর সমন্বয়ে 100 নম্বর। এই হচ্ছে আমাদের প্রশ্নপত্রের মান বন্টন। এবার আমরা চলে যাই আজকের পাঠ পরিচিতিতে। আজকে যখন আমরা আমাদের পাঠ পরিচিতি নিয়ে দেখব,
তখন সেই ক্ষেত্রে আমরা আলোচ্য যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ওই বিষয়ের উপর আজকে আমাদের প্রথম যে টপিকসটির উপর আমাদের আলোচনা হবে সেটি হচ্ছে বিশ্বগ্রাম। তাহলে প্রথমত আমাদের প্রশ্ন থাকবে বিশ্বগ্রামটি আসলে কি। তাহলে আমরা দেখি, এখানে আমরা একটা পাহাড়ি গ্রামের চিত্র দেখতে পাচ্ছি। এই যে পাহাড়ি গ্রামের চিত্র, তাহলে আমরা আসলে গ্রাম বলতে কি বুঝি? আমরা গ্রাম বলতে বুঝি এমন একটি অবস্থা যেখানে একটি বাসার সাথে আরেকটি বাসার মানুষ, একটি এলাকার সাথে আরেকটি এলাকার মানুষ, তারা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এবং তারা পরস্পরের খোঁজখবর রাখতে পারে, পরস্পরের সাথে যোগাযোগ রাখতে পারে। ঠিক একই অবস্থা যদি আমরা এখন দেখতে পাই পুরো একটি বিশ্বের মধ্যে, একটি দেশের সাথে আরেকটি দেশের সেই একই রকমের সম্পর্ক হওয়া সম্ভব, তাহলে আমরা তাকে বলতে পারবো বিশ্বগ্রাম। তাহলে নির্দেশনার সমাবেশ, এটি হচ্ছে মূলত প্রোগ্রাম, যেটিকে আমি বললাম, এবং কতগুলো প্রোগ্রামের যখন সমাবেশ ঘটে তখন তাকে বলা হয় সফটওয়্যার। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য এই হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন পড়ে। তাহলে আমরা দেখি সেগুলো আসলে কি কি হতে পারে। যেমন অপারেটিং সিস্টেম সফটওয়্যারে থাকে, তারপর ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার। আমরা যদি কিছু উদাহরণের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই এই যে এখানে অনেকগুলো সফটওয়্যারের লোগো দেওয়া আছে বা আইকন আমরা বলতে পারি। এখানে আমরা ভাইবারে দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন ইত্যাদি বিভিন্ন রকমের যে গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আছে যেগুলো ব্যবহার করে আমরা তথ্য প্রযুক্তিকে অনেক বেশি ত্বরান্বিত করতে পারি, সেগুলোর একটি সমাবেশ দেওয়া আছে। তাহলে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহের মধ্যে তৃতীয় উপাদানের দিকে তাকাই, ডেটা এবং ইনফরমেশন। তৃতীয় উপাদানটি তাহলে কি? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য, আমি কোন একটি নির্দিষ্ট ফলাফল অথবা আউটপুট সেটিকে পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকেই ডেটা বা উপাত্ত বলে। অপরদিকে ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপই হলো ইনফরমেশন। তার মানে আমি যখন কোনো ডেটাকে কালেক্ট করব, সেই ডেটাকে কালেক্ট করার পর, ডেটাকে সংগ্রহ করার পর তাকে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং করলে যে অর্থপূর্ণ রূপটি থাকবে সেটি হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তার মানে আমরা বলতে পারি ডেটা হচ্ছে প্রকৃতপক্ষে ইনফরমেশনের একটি ক্ষুদ্র অংশ। বিশ্বগ্রামে এই ডেটা বা ইনফরমেশন মানুষের প্রয়োজনে একে অপরের সাথেই শেয়ার করা হয়। অর্থাৎ আমি যদি ডেটা নিই, তাকে যখন প্রসেসিং করব, প্রসেসিং করার পর যদি সেটা অর্থপূর্ণ কোনো রূপ প্রদর্শন করে তখনই আমরা তাকে ইনফরমেশন বলতে পারবো। এবার আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অপর আরেকটি উপাদান সমূহ দেখি, সেটি হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। যেমন এই যে কিছুক্ষণ আগেই তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার ভিডিও লোডিং হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কেউ কেউ আমাকে হয়তো বা সাজেস্টও করেছো যে স্যার এই নেটওয়ার্কগুলো নিতে পারেন, তাহলে হয়তো বা এই সমস্যাটা কেটে যেতে পারে। ধন্যবাদ তোমাকে। তো এই ক্ষেত্রে আমি এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটির সমস্যাটা যেহেতু আজকের ক্লাসই কিন্তু সেটার উদাহরণ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি নেটওয়ার্ক বা কানেক্টিভিটি দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠা বা তথ্য সেবা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়, যেটি আজকেও কিন্তু হলো। তার মানে বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক। অর্থাৎ বিশ্বগ্রাম যদি আমি প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি ছাড়া কখনোই সেটি সম্ভব না। অর্থাৎ এই মেরুদণ্ডকে ব্যবহার করি আমরা এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য সব রকমের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারব। যেমন এখানে আমরা একটি কানেক্টিভিটি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সার্ভার আছে, সেই সার্ভার থেকে অনেকগুলো কম্পিউটারের সাথে সেটা একটা যোগাযোগ ব্যবস্থা। তার মানে এই যোগাযোগটা, এটাই হচ্ছে কানেক্টিভিটি। এবার আমরা পঞ্চম এবং সর্বশেষ উপাদান যেটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মানুষের সক্ষমতা। দেখো আমাদের সবই আছে, আমাদের হার্ডওয়্যার আছে, আমাদের সফটওয়্যার আছে, আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে, সব রকমের উপাদান থাকা সত্ত্বেও সেটি ব্যবহার করার কোনো সক্ষমতা আমার নেই। তার মানে এটা কখনো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হতে পারে না। অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? আমাকে অবশ্যই সক্ষম ব্যক্তির মাধ্যমে বা সক্ষম রিসোর্স পার্সনের মাধ্যমে আমরা সেটাকে কার্যকরণ করতে পারি। অর্থাৎ এটাই বলতে পারি মানুষের সক্ষমতা থাকলেই উপরের চারটি উপাদান সহ যদি মানুষের সক্ষমতা থাকে তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো ব্যবহারের সক্ষমতা না থাকলে বিশ্বগ্রাম বাস্তবায়ন সম্ভব নয়।
এবার আমরা দেখি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ইতিবাচক প্রভাবসমূহ কি। নিরাপদ এবং দ্রুত যোগাযোগ করা যাচ্ছে। যেমন তোমরা এখন বিভিন্ন জনের বাসায় আসো, প্রত্যেকে যার যার বাসায় থেকে আমার সাথে ক্লাসের মধ্যে যুক্ত আছো। তার মানে আমরা একটা নিরাপদ পদ্ধতিতে এবং দ্রুত যোগাযোগ করতে সক্ষম হচ্ছি। তথ্য পাওয়াটা আমাদের জন্য এখন সহজলভ্য হয়ে গেছে। আমরা মানুষের সক্ষমতাকে বৃদ্ধি করতে পারছি, কারণ এগুলো আছে বলেই আমরা আজকে এগুলো শিখছি এবং শেখার মাধ্যমে আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে, মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ও লেনদেন সহজ ও দ্রুততর হয়েছে। ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যাচ্ছে, যেমন আজকে তোমরা ঘরে বসেই কিন্তু শিক্ষা গ্রহণ করছো এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। ঘরে বসেই উন্নত স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা পাচ্ছ। অনলাইন প্ল্যাটফর্মে মতামত প্রদান করতে পারছো এবং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি হচ্ছে। বিশ্বব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হচ্ছে। ইতিবাচক দিক তো দেখলাম, কিন্তু এখানে নেতিবাচক দিকও কিন্তু আছে। সেই নেতিবাচক দিকটা কি? আমরা যদি কোনো একটা ভালো জিনিসকে খারাপভাবে ব্যবহার করি তাহলেই সেটা নেতিবাচক দিকের দিকে যায়। যেমন আমরা যদি ইন্টারনেট ব্যবহার করি, এর মাধ্যমে কিন্তু আমাদের তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না, কারণ আমরা সবসময় কিন্তু আমাদের তথ্যগুলো একজন আরেকজনকে দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের গোপনীয়তা নষ্ট হচ্ছে। অসত্য এবং বানোয়াট সংবাদ কিন্তু আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা প্রায়ই ফেসবুকের মাধ্যমে বলো বা অন্য কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অসত্য এবং বানোয়াট সংবাদ বিভিন্ন জায়গায় পেশ করছে। ফলে যেটা হচ্ছে, এটার মাধ্যমে একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। গ্লোবাল নেটওয়ার্ক শেয়ার করার মাধ্যমে অনুন্নত যে দেশগুলো আছে সেগুলো উন্নত দেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে। সাইবার আক্রমণ বাড়ছে। আমরা প্রায় হ্যাকিং এর শব্দটা শুনি। এই যে হ্যাকিং, এটাই কিন্তু এক ধরনের সাইবার আক্রমণ। অর্থাৎ সাইবার আক্রমণের মাধ্যমে আমাদের অনেক রকমের আর্থিক মানসিক ক্ষতি হচ্ছে। এছাড়া যেটি ইন্টারনেটের মাধ্যমে আমরা পর্নোগ্রাফি যেহেতু সহজলভ্য হয়ে যাচ্ছে, এর মাধ্যমে সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। সুতরাং বিশ্বগ্রাম প্রতিষ্ঠান নেতিবাচক প্রভাবসমূহ দূর করার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবার দেখি আমরা বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ কি কি। যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সংবাদ মাধ্যম এবং সাংস্কৃতিক বিনিময়। এই সকল ক্ষেত্রে আমরা বিশ্বগ্রামের ধারণাটাকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এক এক করে দেখি কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমত আমরা যোগাযোগের দিকে চলে আসলাম। নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ। তার মানে যোগাযোগ বিষয়টা কিন্তু আমাকে নির্ভরযোগ্য হতে হবে। আমি একটি তথ্য দিলাম, কিন্তু সেই তথ্যটি একটা উড়ো তথ্য, সেটা কিরকম, সেটা গুজব হতে পারে, এটা কিন্তু আসলে যোগাযোগের কোনো মাধ্যম হতে পারে না। তার মানে নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদান করতে হবে। যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তিবর্গ পরস্পরের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে, তাই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যেমন আমরা আজকে একটি যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমি এক জায়গায় বসে থেকে তোমাদের আরেক জায়গায়, তোমরা যেখানে আছো তাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন মৌখিক বা বাচনিক। আমরা যখন কাউকে কোনো কিছু বলি যে তুমি এদিকে আসো বা ওইদিকে যাও, তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌখিক যোগাযোগ। এগুলো কিসের মাধ্যমে হতে পারে? মোবাইল ফোন, স্কাইপি, ভাইবার, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যমে আমরা মৌখিক বা বাচনিক যে যোগাযোগ, সেই যোগাযোগ রক্ষা করতে পারি। এবার যদি আমরা অবাচনিক যোগাযোগের দিকে তাকাই, তাহলে সেই ক্ষেত্রে পাবো মুখের বিভিন্ন অভিব্যক্তি, চোখের বা হাতের ইশারা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি, কিন্তু এটি কিন্তু আমাদের যে তথ্য প্রযুক্তির ব্যবহার তার মাধ্যমে হচ্ছে না। এবার যদি লিখিত যোগাযোগ দেখি, যেমন আমরা ইমেল কিন্তু একজনের কাছ থেকে আরেকজন পাঠাতে পারি। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। তাছাড়া আমরা যে মোবাইলে SMS ব্যবহার করি, যাকে বলা হয় শর্ট মেসেজ সার্ভিস, এছাড়া আমরা ফ্যাক্স ব্যবহার করি। এই লিখিত যোগাযোগ কিন্তু আমরা করতে পারি। তার যোগাযোগ এরকম বিভিন্ন রকমের হতে পারে। এখানে একজন প্রশ্ন করেছে যে স্যার, হোয়াট ইজ ভাইবার? ভাইবার হচ্ছে একটি যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে আমরা অডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করতে পারি এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে দূরবর্তী অবস্থানে থেকেও।
কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই আমার ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে এবং ওই যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার 5টি উপাদান দেখলাম সেই 5টি উপাদানের সমন্বিত রূপ লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যোগাযোগের এই যে চিত্রটি দেখি, এই চিত্রটির মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি একটি মনিটরের মধ্যে 1 2 3 4 5 5জন ব্যক্তি বসে আছে, আর আরেকটি টেবিলে এখানে দেখতে পাচ্ছি 4জন। তারা কি করছে? তারা কি টেলিভিশন দেখছেন? না, তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে। তাহলে এই যে তারা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করছে, এই যোগাযোগটা কি ভিডিওর মাধ্যমে হলো? এই কারণে এই প্রযুক্তির নাম হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তাহলে যোগাযোগের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা ব্যবহার করে একজন আরেকজনের সাথে, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের সাথে, এক দেশ আরেক দেশের সাথে যোগাযোগ করতে পারি। এবার আমরা কর্মসংস্থানের দিকে যদি তাকাই, কর্মসংস্থান দেখো অনলাইন জব, অর্থাৎ আমি একটা কম্পিউটার বা অনলাইনের মাধ্যমে কাজ করব, বিনিময়ে আমাকে কিছু টাকা দেওয়া হবে বা একটু অর্থ দেওয়া হবে। তাহলে এই যে অর্থ দেওয়া বা টাকা দেওয়া একটি অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে, তাহলে কি আমার কর্মসংস্থান বৃদ্ধি করছে? কারণ আমরা যে কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে জানি আমাকে কাজ করলে তার বিনিময়ে আমাকে একটা পারিশ্রমিক দেওয়া হবে। তাহলে সেখানেও কি আমি কাজ করলাম এই অনলাইন প্ল্যাটফর্মে, বিনিময়ে আমাকে কিছু পরিমাণ পারিশ্রমিক দেওয়া হচ্ছে, সুতরাং একটা কর্মসংস্থান সৃষ্টি করছে। তাহলে দেখি সেটা কি রকমের হয়। আউটসোর্সিং, প্রথমত কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং। অর্থাৎ এক ব্যক্তি বা প্রতিষ্ঠান তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে, যে এটার সাথে জড়িত না, তার মাধ্যমে কাজ করে নেওয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং। এবার যদি আমরা দেখি ফ্রিল্যান্সিং, কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি না করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক কাজ করাকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। তার মানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি হবে? প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তি থাকবে না, আমি থাকবো স্বাধীন। যদি আমি ফ্রিল্যান্সিং করি তাহলে আমি থাকবো স্বাধীন, আমি স্বাধীন থেকে সেই কাজগুলো করব। তাহলে আমি যদি স্বাধীন থেকে সেই কাজ করি তাহলে আমি কি হব? আমি কি ফ্রিল্যান্সিং হব? না, ওই পদ্ধতিটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আমি হলাম ফ্রিল্যান্সার। অর্থাৎ আমি প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী কোনো চুক্তি না করে আমি আমার দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে যখন কোনো কাজ করব, তখন আমাকে বলা হবে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। যেহেতু আমি কারোর সাথে যুক্ত না, আমি স্বাধীনভাবে কাজ করি, এই কারণে আমাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী। এবার যদি আমরা শিক্ষার ক্ষেত্রে দেখি, ডিস্টেন্স লার্নিং, এই যে আজকে আমরা যেটি করছি সেটি কিন্তু ডিস্টেন্স লার্নিং। অর্থাৎ আমি এখানে ক্লাস করছি, তোমরা বিভিন্ন জায়গা থেকে দেখছো। এটা এই হতে পারে জুমের মাধ্যমে, সেটা হতে পারে এই যে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে সেটা নিচ্ছি, এটা হতে পারে কিন্তু ফাইবারের মাধ্যমে, এটা হতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা এই ডিস্টেন্স লার্নিংটাকে ব্যবহার করে শিক্ষাটাকে সরিয়ে দিতে পারি সবার মধ্যে। বিশেষ করে করোনাকালীন সময়ে এই ডিস্টেন্স লার্নিং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে আমাদের শিক্ষা ক্ষেত্রে। এবার যদি শিক্ষার ক্ষেত্রে আমরা আরেকটি দেখি, ই বুক বা ইলেকট্রনিক বুক, সেটি কি? এই যে দেখো অনেকগুলো বই কোথায় আছে? আমার ল্যাপটপের মধ্যে আছে, বা আমার মোবাইলের মধ্যে, আমার স্মার্টফোনের মধ্যে আছে, আমার নোটপ্যাডের মধ্যে আছে। অর্থাৎ আমি বিভিন্ন রকমের বইকে আমার যে ইলেকট্রনিক ডিভাইস আছে তার মধ্যে রেখে পড়তে পারি। তাহলে এই যে পড়তে পারার ব্যবস্থাটা, এটি হচ্ছে ই বুক বা ইলেকট্রনিক বুক। এবার যদি আমরা অন্য আরেকটি দেখি, অনলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরির কথা যদি বলি তাহলে কি হচ্ছে? একটা লাইব্রেরি থাকবে যার মধ্যে অনেক বই থাকবে, কিন্তু সেই বইগুলো আমি অনলাইন ব্যবহার করে পড়তে পারবো। অর্থাৎ অনলাইন কোনো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বা কোনো একটি প্রতিষ্ঠান একটি ওয়েবসাইট ব্যবহার করে একটি স্মার্ট ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট কানেকশন থাকা সাপেক্ষে ওই বইগুলোকে পড়তে পারার যে ব্যবস্থাটি, সেটি হচ্ছে আসলে অনলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরির সুবিধা হলো যে কোনো ভৌগোলিক অবস্থান থেকে যে কোনো সময় বই পড়া যায়, একই সাথে একাধিক পাঠক একই বই পড়তে পারে। যেমন আমরা যদি আমাদের একটি লাইব্রেরিতে দেখি, সেখানে যদি ধরো যে 10টি বই আছে, সেই 10টি বই কিন্তু এই বইটি পড়তে যাচ্ছে 12 জন, তাহলে 2 জন কিন্তু কখনোই পড়তে পারবে না। কিন্তু অনলাইন লাইব্রেরির মাধ্যমে একটা বই, অর্থাৎ একটি সফট কপি, এটা যত বেশি সংখ্যক পড়তে চায় তত বেশি সংখ্যক ব্যক্তি পড়তে পারবে। তাহলে এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সুবিধা। এবার আমরা চলে যাই চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসার ক্ষেত্রে আমরা কি পাই? প্রথমত টেলিমেডিসিন। তাহলে টেলিমেডিসিনটা আসলে কি? টেলিফোন, টেলিযোগাযোগ,
তাহলে টেলি দিয়ে কি, টেলিফোন, টেলিযোগাযোগ। আর মেডিসিন বলতে কি, আমার একটা চিকিৎসা সেবা। সুতরাং টেলিযোগাযোগ ব্যবহার করে চিকিৎসা সেবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে ভিন্ন ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানরত রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক, রোগ নির্ণয় কেন্দ্র, বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদির সমন্বয়ে স্বাস্থ্যসেবা দেওয়াটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। এই যে আমরা এখানে টেলিমেডিসিনের একটি উদাহরণ দেখতে পাচ্ছি। দেখো এখানে কি হচ্ছে, প্রথমত একটি ছবিতে দেখতে পাচ্ছি যে ডাক্তারকে অপর একজন ব্যক্তি, উনিও হতে পারে ডক্টর, উনি দেখাচ্ছে যে একটা এক্সরে রিপোর্ট ওনাকে দেখাচ্ছে। অপর ক্ষেত্রে দেখো অন্য একটি যে একটি শিশুকে কোনো একটা কিছু চিকিৎসা সেবা দেওয়ার জন্য আরেকজন ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, কিন্তু কিসের মাধ্যমে? উভয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে করা হচ্ছে। এই কারণে এটিকে বলা হচ্ছে টেলিমেডিসিন। এবার আমরা চলে যাই গবেষণার ক্ষেত্রে। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু করলে ইন্টারনেটের সাহায্যে সবাই অবগত হয়। যেমন বর্তমানে আমরা দেখছি করোনার ভ্যাকসিনের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিন, সিনোভ্যাকের ভ্যাকসিন, অর্থাৎ বিভিন্ন দেশ, কোন রাশিয়া ঘোষণা করলো যে তাদের ভ্যাকসিন কার্যকর, যুক্তরাজ্য ঘোষণা করলো তাদের ভ্যাকসিন তৃতীয় ধাপে আছে, যুক্তরাষ্ট্র ঘোষণা করলো তাদেরটাও কার্যকর। তাহলে এই যে এক একটি দেশ এক একভাবে তাদের কথাগুলো বলছে, তাদের গবেষণাপত্রটা দিচ্ছে, সেই গবেষণাপত্র আমি কি করছি, আমি বাংলাদেশে বসে, আমার বাসায় বসে, আমার রুমে বসে সেটিকে পাচ্ছি। তাহলে গবেষণার ক্ষেত্রে বর্তমানে ওই প্রযুক্তিকে ব্যবহার করে অন্যের গবেষণাকে যেমন আমি স্টাডি করতে পারছি, পড়তে পারছি, একই সাথে আমার গবেষণাপত্রটাকে আমি অন্যের কাছে ছড়িয়ে দিতে পারছি। বিশ্বগ্রাম ব্যবস্থার তথ্য নিয়ে গবেষণার জন্য গবেষককে এক দেশ থেকে অন্য দেশে বড় কোনো গবেষণা কেন্দ্রে বা বড় কোনো লাইব্রেরিতে ছুটতে হচ্ছে না, কারণ সে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ই লাইব্রেরির মাধ্যমে বই পাচ্ছে। আবার এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে গবেষণার রিপোর্টগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে সে পেয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে ঘরে বসে সহজেই তথ্য বর্তমানে সংগ্রহ করা যাচ্ছে। এবার খুব চমৎকার একটি বিষয় নিয়ে আমরা আসবো, তা হচ্ছে অফিস। আসলে আমরা অফিস কিভাবে করতে পারি? তোমরা যেহেতু ফেসবুকের সাথে এখন যুক্ত আছো, তোমরা কোনো না কোনো ভাবে কিন্তু দেখছো যে বিভিন্ন প্রতিষ্ঠান অফিস পরিচালনা করছে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। তাহলে কি হচ্ছে, এক ব্যক্তি হয়তো বা সে অফিস প্রধান হতে পারে অথবা অন্য কেউ হতে পারে, সেই এক ব্যক্তি যিনি অফিস প্রধান বা অন্য কেউ, সে কি করছে, অপরের সাথে যোগাযোগ করতে পারলো। কিসের মাধ্যমে? যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। তাহলে সেটি কি? এটার একটি উদাহরণ হচ্ছে অফিস অটোমেশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অফিসের ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অভ্যন্তরীণ ও বহিঃযোগাযোগ ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ তথা বাস্তবায়ন কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যাচ্ছে। এই প্রযুক্তি নির্ভর যে অফিস আছে তাকে বলা হচ্ছে অফিস অটোমেশন। যে সকল ব্যবস্থা বিশ্বগ্রামের অফিস ব্যবস্থাকে বদলে দিয়েছে সেগুলো কি? অর্থাৎ বিশ্বগ্রামের যে অফিস ব্যবস্থাকে বদলে দিল, বলল অফিস অটোমেশন হয়ে গেল, কিন্তু কিসের মাধ্যমে সেটি হলো? প্রথমত কম্পিউটার, দ্বিতীয়ত ইন্টারনেট এবং সবশেষে ওয়েবসাইট। তাহলে কম্পিউটার, ইন্টারনেট এবং ওয়েবসাইট, এই তিনটি উপাদানকে ব্যবহার করে বিশ্বগ্রামে যে অফিস অটোমেশন প্রক্রিয়াটি আছে সেটিকে করা সম্ভব হচ্ছে। কারণ কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার থাকে, সফটওয়্যার থাকে, ইন্টারনেট কানেকশন আছে, বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, এর মাধ্যমে আমরা পুরো ব্যবস্থাটাকেই যুক্ত করতে পারি। কারণ অফিসের অভ্যন্তরীণ বিষয়টা আমরা কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে সবার সাথে যোগাযোগের করতে পারি, অফিস পরিচালনা করতে পারি, এবং ওয়েবসাইটের মাধ্যমে সেই ফলাফলটা আমি জনগণের জন্য উন্মুক্ত করতে পারি। অর্থাৎ গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স যেটি আছে সেটিকে আমরা বাস্তবায়ন করতে পারি। এই যে আমরা অফিস অটোমেশনের উদাহরণ দেখছি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটি অফিস আছে এবং অপর জায়গায় হচ্ছে বস বসে আছে। বস তার
অফিসে বসে থেকে বা তার রুমে বসে থেকে তার যে কর্মচারী আছে বা তার যে কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এটি হচ্ছে অফিস অটোমেশনের মূল থিম। এবার যদি আমরা বাসস্থানের দিকে তাকাই, আসলে বাসস্থানেও কি এইরকম কোনো কাজ করা সম্ভব? দেখি না কিছু সম্ভব কিনা। হোম অটোমেশন, তার মানে সম্ভব। অফিস যেহেতু সম্ভব হলো, তাহলে হোম অটোমেশনটাও সম্ভব হতে পারে। কিভাবে হয় আমরা এখন দেখি। হোম অটোমেশন বা স্মার্ট হোম, যেটাকে হোম অটোমেশন বলি তাকে আমরা স্মার্ট হোমও বলে থাকি। হোম অটোমেশন বা স্মার্ট হোম হলো একটি বাসস্থান যেখানে রিমোটের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির, এখানে প্রিন্টিং মিস্টেক আসছে, এখানে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, তার যে সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম আছে, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, বিভিন্ন রকমের বিনোদন সিস্টেম যেমন আমরা টেলিভিশন ব্যবহার করে থাকি, ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে ইত্যাদিকে নিয়ন্ত্রণ করলো কিসের মাধ্যমে? তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। যেমন সিকিউরিটি কন্ট্রোলের কথা যদি বলি, আমরা সিসি ক্যামেরা কিন্তু বর্তমানে ব্যবহার করি। আমরা হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম যদি বলি, আমরা কিন্তু এসি ব্যবহার করি, এয়ার কন্ডিশন যেটি আছে, লাইটিং সিস্টেম, এটাও কিন্তু রিমোট কন্ট্রোলে ব্যবহার করা যাচ্ছে। বিনোদন সিস্টেম, আমরা কিন্তু টেলিভিশনকে ইচ্ছা করলে কিন্তু অন করতে পারি, অফ করতে পারি। তাহলে এগুলো সবগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিসের মাধ্যমে? হোম অটোমেশনের মাধ্যমে। তাহলে এই যে হোম অটোমেশনের মাধ্যমে এটা করা যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে, তাহলে আমরা বলতেই পারি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা অবশ্যই বাসস্থানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যে আমরা হোম অটোমেশনের একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাসা, খুব সাজানো গোছানো বাসাটি। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের সিস্টেম কিন্তু আছে। এখানে তোমার টেলিভিশনের যে ব্যবস্থা আছে, পাশাপাশি এখানে আমরা ওয়াইফাই ব্যবহার করতে পারি, এখানে কুলিং সিস্টেম, হিটিং সিস্টেম, সব রকমের ব্যবস্থা আছে। এবং কিসের মাধ্যমে করছি দেখো, আরেকটি ছবিতে আমার হাতে একটি মোবাইল আছে। সেটা মানে মোবাইল কি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি মাধ্যম। তাহলে এই মোবাইলটাকে ব্যবহার করে আমরা হোম অটোমেশনের যে কাজগুলো আছে সেটিও কিন্তু করতে পারছি। এবার আমরা চলে যাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। অনলাইন শপিং, আমরা এখন প্রায়ই কিন্তু অনলাইনে বিভিন্ন কিছু অর্ডার দিই। অর্ডার দেওয়ার পর আমি যখন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে সেই পেমেন্টটা করি, তখন কি হয়? সেটা আমার কাছে পৌঁছে যায়। তাহলে ক্রেতা এবং ভোক্তা বাসায় বসে ইন্টারনেটের সাহায্যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে পণ্য বা সেবা পছন্দ করে ক্রয় করতে পারছে এবং অনলাইনে মূল্য পরিশোধ করতে পারছে। এইটাকে বলা হচ্ছে অনলাইন শপিং। যেমন আমরা এখানে একটি দেখতে পাচ্ছি, এটি একটি চিত্র। সেই চিত্রের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমি কম্পিউটার ব্যবহার করলাম, কম্পিউটারের ভেতর থেকে একটি হাত দিয়ে আমার কাছে আমার জিনিসপত্র দিয়ে দিচ্ছে এবং আমিও কি করলাম? আমার যে পেমেন্ট আছে তাকে দিয়ে দিচ্ছি। অপর একটির মধ্যে আমি কার্ড দিচ্ছি, কার্ডের মাধ্যমে পেমেন্ট, এবং সে হচ্ছে আমাকে ডেলিভারি দিচ্ছে। এই যে ডেমো চিত্রটি আছে, ডেমো চিত্রটি আসলে কি করছে? এই ডেমো চিত্রটির মাধ্যমে এটা বোঝাচ্ছে যে আমি অনলাইন ব্যবহার করে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি যদি পেমেন্ট দিই, তাহলে ওই ওয়েবসাইটের মাধ্যমে আমার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে সেই ব্যবস্থাটি। তাহলে এই যে হোম ব্যবস্থাটি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অনলাইন শপিং। ইলেকট্রনিক কমার্স বা ই কমার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা কি আসলে? ই কমার্স একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা লেনদেন হয়ে থাকে। ই কমার্স ব্যবহার করে যে প্ল্যাটফর্মগুলো আছে, কিসের মাধ্যমে আমরা সেটাকে নিতে পারি? যেমন আমরা কিন্তু শুনে আসছি প্রায় যে alibaba.com নামে একটি ওয়েবসাইট আছে, সেটার মাধ্যমে করতে পারি। আমি amazon.com এর মাধ্যমে করতে পারি, daraz.com এর মাধ্যমে করতে পারি, আবার রকমারি.com ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা ই কমার্সের যে কাজগুলো আছে সেগুলো করতে পারি। এখন ই কমার্স কি কি রকমের হতে পারে? মূলত 4 ভাগে। সেগুলো কি? বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, কনজিউমার টু বিজনেস এবং কনজিউমার টু কনজিউমার। তাহলে কি হচ্ছে দেখো, বিজনেস টু কনজিউমার যদি বলি, আমি একটা প্রতিষ্ঠান থেকে নিজে ক্রয় করলাম, তাহলে কি? প্রতিষ্ঠান থেকে আমি বিজনেস টু কনজিউমার। একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান ক্রয় করলো, তার মানে কি? বিজনেস টু বিজনেস। কনজিউমার টু বিজনেস, তার মানে আমি আমার যেটা আছে সেটিকে বিক্রি করে দিচ্ছি, তাহলে কনজিউমার টু বিজনেস। আবার আমি যেটা আছে, যেটা আমরা বলি সেকেন্ড হ্যান্ড, আমরা কোনো টিক্সিকে বিক্রি করলে আরেকজনের কাছে যায়, সেটাকে সেকেন্ড হ্যান্ডে ক্রয় করা বলি আমরা প্রায়ই। তাহলে সেটা কি? কনজিউমার টু কনজিউমার। এখন ই কমার্সের যদি আমরা সুবিধার কথা বলি, ই কমার্সের প্রধান সুবিধা হলো সময় এবং ভৌগোলিকের সীমাবদ্ধতা দূর হয়। ঘরে বসে যে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা যায় এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিকাশ, কুরিয়ার সার্ভিস, পোস্ট অফিস ইত্যাদির মাধ্যমে
আমি ই কমার্সের সুবিধা গ্রহণ করতে পারি। ব্যবসা শুরু এবং পরিচালনায় খরচ তুলনামূলকভাবে কম হয়। বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই, তাৎক্ষণিক অর্ডার প্রদান ইত্যাদি সুবিধা আমরা ই কমার্সের মাধ্যমে পেতে পারি। ই কমার্সের কিছু অসুবিধার কথা বলি, তাহলে দূরবর্তী স্থানের পণ্যের অর্ডারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাকে সার্ভিস চার্জ দিতে হয় বেশি, সুতরাং এটি একটি ব্যয়বহুল প্রসেস হয়ে যায়। লেনদেনের নিরাপত্তার সমস্যা হয়, কারণ আমরা এমনও শুনেছি কখনো কখনো একটি আইফোন অর্ডার করা হলো, আইফোন আসার পরিবর্তে আইফোনের বক্সের ভিতরে একটি হুইল সাবান দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে কি হলো, এখানে নিরাপত্তার সমস্যাটা কিন্তু তৈরি হলো। রিয়েল পণ্য দেখার সুযোগ থাকে না। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কম্পিউটার ভার্সনে দেখতে পাচ্ছি, এটা প্রকৃতপক্ষে দেখতে কিরকম সেটা কিন্তু আমি এখানে পাচ্ছি না, তাহলে রিয়েল পণ্য দেখার কোনো সুযোগ আমার থাকে না। আর ডুপ্লিকেট পণ্যের অনেক রকমের চটকদার বিজ্ঞাপন হয়ে থাকে। এবার যদি আমরা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ কম্পিউটার, স্মার্টফোন ইত্যাদি যন্ত্রের সাহায্যে ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে ভার্চুয়াল কমিউনিটি তৈরি করে এবং ছবি, ভিডিও সহ বিভিন্ন তথ্য শেয়ার করতে পারে, যেমন আমরা ফেসবুকের মাধ্যমে সেটা করে থাকি সাধারণত। সামাজিক যোগাযোগের জন্য বিশ্বকামের নাগরিকরা কি কি ব্যবহার করে, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, এই ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারি। বিশ্বগ্রাম নাগরিকের বিনোদন ও সামাজিক যোগাযোগের প্রধান মাধ্যমই হলো ইন্টারনেটে যুক্ত একটি কম্পিউটার, অর্থাৎ ইন্টারনেটে যুক্ত কম্পিউটার বা মোবাইলের কথা যদি আমরা বলি, যদি সেটি না থাকে তাহলে অবশ্যই কি বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এখন সুবিধা সমূহ কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সাথে খুব সহজেই সংযুক্ত থাকা যায়, নিজস্ব অভিমত শেয়ার করা যায়, পণ্য ও সেবার প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দ্রুত গতিতে তথ্যের বিস্তার লাভ করা যায় এবং কখনো কখনো আমরা অপরাধী শনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে পর্যন্ত পারি, যেমন আমরা ফেসবুকে ভাইরাল ভিডিওর মাধ্যমে অনেক অপরাধীকে গ্রেপ্তার করতে আমাদের পুলিশ বাহিনী সক্ষম হয়েছে। অসুবিধার কথা যদি, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য কিন্তু প্রতিষ্ঠা করা যায়, পারস্পরিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে, কারণ যখন একজন ইন্টারনেট আসক্ত হয়ে যাচ্ছে তখন মানুষের মধ্যে কিন্তু সম্পর্কটা কমে যাচ্ছে। সাইবার যে সন্ত্রাসী কার্যক্রম সেটি হতে পারে, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হওয়ার সম্ভাবনাও থাকে। এবার যদি আমরা সংবাদ মাধ্যমের দিকে তাকাই, আমরা বর্তমানে কিন্তু সংবাদ মাধ্যমটাকে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে আমাদের খুব কাছাকাছি নিয়ে আসতে পেরেছে। আমরা একই সময় বাসায় বসে যত সংখ্যক পত্রিকা প্রয়োজন সব পত্রিকা পড়তে পারছি, পাশাপাশি আমরা বাসায় বসে বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম সেগুলো সম্পর্কে জানতে পারছি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রামে যে কোনো জায়গায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ, ছবি অথবা ভিডিও মুহূর্ত ইন্টারনেটের মাধ্যমে পাঠানো যায়, এমনকি স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যায়। যে কোনো খবরের আপডেট প্রতিনিয়ত নিউজ পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাই। তাহলে সংবাদ মাধ্যম ব্যবহার করে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রসার করতে পারছি। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কি করলো, আমার সংবাদ মাধ্যমটাকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিল, অর্থাৎ অতি দ্রুততার সাথে সংবাদ প্রচারের কারণে মানুষের জন্য তথ্য পাওয়া বর্তমানে সহজ হয়ে গেছে। এবার যদি আমরা সাংস্কৃতিক বিনিময়ের দিকে তাকাই, বিশ্বগ্রাম ব্যবস্থা বিশ্বের সকল সংস্কৃতির মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ করছে। যেমন আমরা বর্তমানে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা হওয়ার কারণে ইউটিউব ব্যবহার করে হলিউডের সিনেমা দেখতে পারি, বলিউডের সিনেমা দেখতে পারি, আমাদের দেশের ডালিউডের সিনেমা দেখতে পারি, বিভিন্ন জায়গার সিনেমা কিন্তু আমরা দেখতে পারছি। আমাদের তথ্যগুলো অন্যদিকে দিতে পারি, অন্যদেরটা আমরা নিতে পারি। তাহলে আমাদের যে সাংস্কৃতিক যে বিনিময়টি সেটি কিন্তু খুব সহজেই হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে একে অপরের সাথে তথ্য বিনিময় করার সুযোগ পাচ্ছে, ফলে ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝে সংস্কৃতির বিনিময় ঘটছে, এক সংস্কৃতি অন্য সংস্কৃতির প্রতি ঝুঁকে পড়ছে, এটাও বলা যায়। আবার এটাও বলা যায় এক সংস্কৃতি আরেক সংস্কৃতির সাথে তাদের পারস্পরিক সংস্কৃতিকে বিনিময় করছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আমাদের সময়ও কিন্তু এখন শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসের শুরুতেই
নেটওয়ার্কগত কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলোর কারণে আমাদের প্রথম দিকে কিছু বিঘ্ন ঘটেছে। এর পরবর্তীতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশাই করি। আর তোমাদের প্রতি কিছু নির্দেশনা হচ্ছে, তোমরা অবশ্যই অবশ্যই বাজে কমেন্ট করা, অনেকেই দেখি বাজে কমেন্ট করো, সে বাজে কমেন্ট করা কিন্তু বন্ধ করবে, বন্ধ করতেই হবে। কারণ তুমি যদি বাজে কমেন্ট করো তাহলে আমরা কিন্তু তোমাকে এই গ্রুপ থেকে রিমুভ করে দিতে বাধ্য হব। তোমার সব রকমের ডকুমেন্ট আমাদের কাছে আছে, সেটা তোমার জন্যই অবশ্যই বিপজ্জনক হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে তোমরা সাবধান থাকবে। তোমাদের অনেকেই প্রশ্ন করেছে, স্যার রেফারেন্স বুক কোনটা নিব? ঠিক আছে, আমি রেফারেন্স বুকটা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো, রেফারেন্স বুক হিসেবে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির যে টেক্সট বুকটি আছে সেটিকে নেব, এবং তার পাশাপাশি অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি মোহাম্মদ হামজা মাহমুদ স্যার, আমাদের সবার প্রিয় স্যার হামজা মাহমুদ স্যার, ওনার বইটি নেব। ওনার বইটি হচ্ছে বিদ্যামেলা প্রকাশনী। অনেকে বলছে বইটি কোথায় পাবে? তোমাদের নিকটতম যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে কিন্তু এই বইটি পাবে। বইটির ইন্টারফেসটা কিন্তু, বইটার যে ছবিটা সেটাও কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। সুতরাং তোমরা অবশ্যই এই বইটি কিনবে, পাশাপাশি টেক্সট বুককে ব্যবহার করবে। জানার কোনো সীমা নেই, দুইটা বই থেকে তোমরা মিলে যখন পড়বে মোটামুটিভাবে অনেক কিছু শিখতে পারবে। আর এসেছো শিখার জন্য, শিখে যাও, এই কাজটি অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই করোনাকালীন সময় সবাই বাসায় থাকবে, নিরাপদ থাকবে। মনে রাখবে, তুমি যদি বাসায় থাকো, নিরাপদ থাকো, তাহলে তোমার পরিবার সুরক্ষিত থাকবে। আর তোমার পরিবার যদি সুরক্ষিত থাকে, আমরা যদি আমাদের সবার পরিবারকে সুরক্ষিত করতে পারি, তাহলে অবশ্যই এই বাংলাদেশটা সুরক্ষিত হবে। আমরা দ্রুত করোনাকে জয় করতে পারবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।